প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের এই ইউটিউব চ্যানেল ইউর ক্লাসরুমে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড ইউনিটের ইতিহাসের চতুর্থ অধ্যায় অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে আমি সেরা 30টি 2 নম্বর প্রশ্নের উত্তর সম্পূর্ণ পিডিএফ সহকারে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ঠিক আছে, তো তোমরা যারা পিডিএফটা নিতে চাও অতি অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। কী করে তোমরা পাবে আমি তোমাদেরকে বলে দেবো। এটা কিন্তু একটা পেইড পিডিএফ, ঠিক আছে। তো শুধুমাত্র তোমরা কিন্তু এই অধ্যায়ের 2 মার্কস নেয়, তোমরা আরও কী পাবে এই পিডিএফটা থেকে সেটা একটু একবার দেখে নাও। তো বন্ধুরা, যেমনটা আমি তোমাদেরকে একটু আগে বললাম যে তোমরা কী পাবে, শুধুমাত্র কিন্তু 2 মার্কস পাবে না, তোমরা এমসিকিউ পাবে, এসএকিউ পাবে, আর 90টা 2 মার্কস পাবে 4, 5 এবং 6 চ্যাপ্টার থেকে। ঠিক আছে, অর্থাৎ এই 3টে চ্যাপ্টার থেকে তোমরা কিন্তু 90টা পাবে। তো আজকে আমি তোমাদের সামনে পড়ে শোনাবো বা পড়ে দেখিয়ে দেবো কোনটা চতুর্থ অধ্যায়ের 30টা কোশ্চেন। ঠিক আছে, তো সেটা একটু একবার তোমরা দেখে নাও। বন্ধুরা, যেমনটা আমি তোমাদেরকে বললাম চতুর্থ অধ্যায়ের সমস্ত 30খানা কোশ্চেন আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো, এখানে তোমাদের প্রথম কোশ্চেন কী আছে। প্রথম কোশ্চেন হচ্ছে 1857 খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলে কেন। ঠিক আছে, তো তোমরা প্রথমে উত্তর বলে হেডিং দিয়ে লিখবে ডক্টর রমেশচন্দ্র মজুমদার, রজনীপাম দত্ত, এম.এন. রায় প্রমুখ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলেছেন। এরপর একটা হেডিং ক্রিয়েট করে লিখবে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলার কারণ। দিয়ে প্রথমত লিখবে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন প্রধানত সামন্তরা। ঠিক আছে, পরের পার্টটা দেখে নাও। তারপরে তোমরা দ্বিতীয়ত বলে লিখবে বিদ্রোহ সফল হলে সামন্তরা পুরনো আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা পুনরায় চালু করে পশ্চাদমুখী প্রতিবিপ্লব চালু করতেন। ঠিক আছে, তারপরে তৃতীয়ত লিখবে নতুন ঔপনিবেশিক ব্যবস্থায় সামন্তরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্রোহে অংশ নিয়েছিল। এর পরবর্তী কোশ্চেন 2 নম্বর প্রশ্ন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা হয় কেন। তো উত্তরে তোমরা লিখবে ঐতিহাসিক হোমস, আউটরাম, ইংল্যান্ডের রাজনৈতিক ব্যক্তিত্ব ডিজরেলি, এমনকি কার্ল মার্কস 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন। ঠিক আছে, এর পরবর্তী পার্টটা দেখে নাও। পরবর্তী পার্টে তোমরা উপরে হেডিং দেবে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলার কারণ। ঠিক আছে, এই বিদ্রোহে বুন্দেলখণ্ড, রোহিলখণ্ড, অযোধ্যা প্রভৃতি জায়গায় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। দ্বিতীয়ত, বিদ্রোহীরা মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের অধীনে ঐক্যবদ্ধ হওয়ার স্বপ্ন দেখেছিল। তৃতীয়ত, তৎকালীন এক সরকারি বিবৃতিতে লর্ড ক্যানিং অযোধ্যার বিদ্রোহকে জাতীয় অভ্যুত্থানের সমকক্ষ বলে মন্তব্য করেছিলেন। তো বন্ধুরা, 3 নম্বর কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলি আমি কিন্তু ইতিহাসের সেকেন্ড ইউনিটের 4 এবং 8 মার্কসেরও সমস্ত কোশ্চেন রেডি করেছি। তা যারা তোমরা পিডিএফটা নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। কী করে তোমরা পাবে আমি তোমাদেরকে বলে দেবো, আর বলে দিয়েছি পিডিএফগুলো পেইড পিডিএফ। ঠিক আছে, তাছাড়াও যারা 2 মার্কস এমসিকিউ, এসএকিউ, 4, 8 নিয়ে চিন্তা করছো ইতিহাসের, তো কোনো চিন্তা নেই, এখান থেকে তোমরা কিন্তু সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। তো চলো এই প্রশ্নের উত্তরটা আমরা দেখে নিই। 3 নম্বর প্রশ্ন হচ্ছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয় কেন। উত্তর লিখবে রবার্টস, ম্যালেসন, সৈয়দ আহমেদ খাঁ, দাদাভাই নওরোজি প্রমুখ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে যে যুক্তিতে সিপাহী বিদ্রোহ বলেছেন তা হলো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলার কারণ বলে হেডিং দেবে। দিয়ে লিখবে সিপাহীদের তীব্র ক্ষোভের কারণে ভারতীয় সিপাহীরা এই বিদ্রোহের সূত্রপাত করেছিল। দ্বিতীয়ত লিখবে দেশের রাজনৈতিক সংগঠন ও শিক্ষিত মধ্যবিত্ত জনগণ এই বিদ্রোহ থেকে দূরে ছিল। তৃতীয়ত লিখবে ভারতের বৃহত্তর এলাকায় এই বিদ্রোহের কোনো প্রভাব পড়েনি। চতুর্থত লিখবে এই বিদ্রোহে গণ অভ্যুত্থানের উপাদান ছিল না। ঠিক আছে, তার পরবর্তী 4 নম্বর কোশ্চেন দেখো কোন যুক্তিতে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়। এই কোশ্চেনের উত্তরগুলো দেখে নাও। তোমরা যদি এই রকমভাবে উত্তরগুলো লিখে আসতে পারো তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। ঠিক আছে, সুতরাং একটু দেখে নাও উত্তরগুলো। যারা টিউশন টিচার আছেন তারা অতি অবশ্যই আপনারা কালেক্ট করে নিয়ে পড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনার কিন্তু কোনো প্রকার টেনশন থাকবে না। তো উত্তরে লিখবে বিনায়ক দামোদর সাভারকর 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন। এর পেছনের যুক্তিগুলো হলো, এবারে হেডিং দেবে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলার কারণ। প্রথমত লিখবে বিদ্রোহীরা যেভাবে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে সম্রাট বলে ঘোষণা করে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছিলেন তাতে স্বাধীনতার আকাঙ্ক্ষা স্পষ্ট হয়েছিল। দ্বিতীয়ত ঐতিহাসিক রজনীকান্ত মনে করেন
রজতকান্ত মনে করেন যে বিদ্রোহীরা হিন্দুস্তানকে বিদেশি শাসন থেকে মুক্ত করতে চেয়েছিলেন। এখানে একটা রজনীকান্ত হবে, ঠিক আছে, তো ঠিক করে নিও। তৃতীয়ত, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের জাতীয়তাবাদী চরিত্র বিদ্রোহীদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে স্পষ্ট করে। এর পরবর্তী 5 নম্বর প্রশ্ন দেখো, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে নিছক সিপাহী বিদ্রোহ বলা যুক্তিযুক্ত নয় কেন? এই প্রশ্নের উত্তর লিখবে অনেক ঐতিহাসিক 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলার বিরোধিতা করেছেন। তাদের যুক্তিগুলো হলো, হেডিং দেবে দিয়ে লিখবে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে নিছক সিপাহী বিদ্রোহ বলার কারণ দিয়ে প্রথমে লিখবে প্রথমত 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ সিপাহীরা শুরু করলেও অচিরেই তাতে সাধারণ মানুষ অংশ নিয়েছিল। অযোধ্যায় এই বিদ্রোহ জাতীয় বিদ্রোহের আকার ধারণ করেছিল। দ্বিতীয়ত লিখবে বহু রাজন্যবর্গ, জমিদার, তালুকদার এই বিদ্রোহে অংশ নিয়েছিল। তার পরবর্তী পাঠ দেখে নাও। তৃতীয়ত লিখবে দ্বিতীয় বাহাদুর শাহকে সম্রাট বলে ঘোষণা করে বিদ্রোহীরা স্বাধীনতার আকাঙ্ক্ষা স্পষ্ট করেছিল। এর পরবর্তী 6 নম্বর প্রশ্ন, ইলবার্ট বিল কি? ইলবার্ট বিলের বিরোধিতার কারণ কি? তো ইলবার্ট বিল বলে তোমরা হেডিং দিয়ে লিখবে পূর্বে ফৌজদারি আইন অনুসারে কোনো ভারতীয় জেলা ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ কোনো ইংরেজের বিচার করতে পারতেন না। এই বর্ণ বৈষম্য দূর করার জন্য 1883 খ্রিস্টাব্দে বওলার রিপনের পরামর্শে তার আইন সচিব কর্টনি ইলবার্ট একটি বিল রচনা করেন, যাতে ইউরোপীয় ও ভারতীয় বিচারকদের সমমর্যাদা ও সমক্ষমতার অধিকারী করা হয়। এই বিলটি ইলবার্ট বিল নামে পরিচিত। তারপরে দেখো ইলবার্ট বিলের বিরোধিতার কারণ। লর্ড রিপন ভারতীয় বিচারকদের হাতে ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা দিয়ে ইলবার্ট বিল আনেন, কিন্তু ইউরোপীয়রা এই বিল মানতে রাজি ছিল না, কারণ ভারতীয়দের কাছে বিচার প্রাপ্তি হতে তাদের মর্যাদার আঘাত লাগে, তাই তারা ইলবার্ট বিল মানতে অস্বীকার করে। ঠিক আছে, তারপরে 7 নম্বর প্রশ্ন দেখো, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? তো এখানে তোমরা হেডিং দেবে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ। এখানে হেডিং দিয়ে লিখবে 1857 খ্রিস্টাব্দে সরকার এনফিল্ড রাইফেল নামে এক বন্দুকের প্রচলন করে। এর কার্তুজ বা টোটা একটি মোড়কের মধ্যে ভরা থাকতো। মোড়কটি তাতে আবার দাঁতে কেটে বন্দুকে ভরতে হতো। সেনাদের মধ্যে গুজব ছড়ায় যে মোড়কটি গরু ও শূকরের চর্বি মেশানো রয়েছে। ধর্মনাশের ভয়ে হিন্দু ও মুসলমান সেনারা কার্তুজটি ব্যবহার করতে অসম্মত হয়। ঠিক আছে, এই কোশ্চেন লাস্টে একটু লিখবে সিপাহী মঙ্গল পাণ্ডে প্রথম বিদ্রোহ ঘোষণা করলে অচিরেই সমগ্র দেশে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে। এর পরবর্তী আমরা চলে যাব 8 নম্বর প্রশ্নে, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? অথবা সভা সমিতির যুগ বলতে কী বোঝায়? ঠিক আছে, উত্তরে লিখবে সভা সমিতির যুগ বলে উত্তরটা হবে না, এখানে কেটে দেবে এটা। জাতীয় চেতনা উন্মেষের সঙ্গে সঙ্গে ভারতবাসীর মনে দেশাত্মবোধের ধারণা জাগ্রত হয় এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে জনমত গঠনের জন্য ভারতীয়রা সংঘবদ্ধ আন্দোলনের তাগিদ অনুভব করে। এই উপলব্ধি থেকে 19 শতকে ভারতের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু রাজনৈতিক সভা সমিতি গড়ে ওঠে। এই কারণে অধ্যাপক অনিল শীল উক্ত সময়কালকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। 9টা হবে ভারত সভা প্রতিষ্ঠার লক্ষ্য বা উদ্দেশ্যগুলি লেখো। উত্তরে লিখবে 1876 খ্রিস্টাব্দে 26শে জুলাই কলকাতায় অনুষ্ঠিত এক সভা থেকে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন জন্মলাভ করে। তারপর হেডিং দিয়ে লিখবে ভারত সভা প্রতিষ্ঠার লক্ষ্য বা উদ্দেশ্য। প্রথম পয়েন্ট লিখবে জাতীয়তাবোধের বিকাশ। ভারত সভার প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম উদ্দেশ্য ছিল জাতীয়তাবোধের বিকাশ ঘটানো। 2টা হচ্ছে হিন্দু মুসলিম ঐক্য সাধন, হিন্দু মুসলিমকে ঐক্যবদ্ধ করে দেশে গণ আন্দোলন গড়ে তোলা। 3টা হচ্ছে দেশে জনমত গঠন করা, বিভিন্ন অঞ্চলে দেশের আইন কানুন অধিকার প্রবৃত্তির উপর ভিত্তি করে জনগণের মতামত সাপেক্ষে দেশে জনমত গঠন করা। পরবর্তী কোশ্চেন দেখে নাও। পরবর্তী 10 নম্বর প্রশ্ন হচ্ছে হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য, 2টি উদ্দেশ্য লেখো। এবার দেখো লিখবে 1867 খ্রিস্টাব্দে নবগোপাল মিত্র কর্তৃক প্রতিষ্ঠিত হিন্দু মেলার উদ্দেশ্যগুলি হলো, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য বলে হেডিং দিয়ে লিখবে হিন্দুদের মধ্যে দেশাত্মবোধ সৃষ্টি, জাতীয় ভাবের প্রসার সাধন, দেশাত্মবোধ সৃষ্টি এবং হিন্দুদের মধ্যে আত্মনির্ভরশীলতার মনোভাব গঠন করা। 2টা লিখবে হিন্দুদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা, হিন্দুদের মধ্যে বিদ্বেষভাব দূর করে ঐক্য প্রতিষ্ঠা এবং হিন্দু সমাজে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সংগঠিত করা। 3টা হচ্ছে স্বদেশী ভাব প্রচার, স্বদেশী বিদ্যানুশীলনে উৎসাহ দেওয়া, শিল্পকর্মে উৎসাহ দেওয়া এবং এমনকি শরীরচর্চার মধ্য দিয়েও হিন্দু মেলা দেশবাসীর কাছে স্বদেশী ভাব প্রচারের চেষ্টা করেছিল।
তার পরবর্তী কোশ্চেন 11 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? আনন্দমঠ উপন্যাস যেভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্বুদ্ধ করেছিল তা হলো, বলে হেডিং দিয়ে লিখবে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসের অবদান। প্রথম লিখবে দেশপ্রেমই আসল ধর্ম। এটি স্বদেশপ্রেম দেশমাতা আদর্শের ধারণায় উদ্ভব ঘটায়। কারণ এই গ্রন্থে বলা হয়েছিল দেশমাতা হলেন মা, দেশপ্রেম হলো ধর্ম এবং দেশসেবা হলো পূজা। দুইয়েরটা হচ্ছে সন্তান দলের আদর্শ। আনন্দমঠের সন্তান দল এর আদর্শ যুব সমাজকে উদ্বেলিত করে তুলেছিল। পরবর্তী পাঠটা দেখে নাও। তারপরে লিখবে সন্তান দলের আদর্শে এখানে বহু বিপ্লবী সমিতি গড়ে উঠেছিল, অনুশীলন সমিতি তার মধ্যে অন্যতম। তিনেরটা লিখবে বন্দে মাতরম সঙ্গীত। আনন্দমঠ উপন্যাসে জন্মভূমিকে মাতৃরূপে কল্পনা করে রচিত বন্দে মাতরম সঙ্গীতটি ছিল পরাধীন ভারতের জাতীয় সঙ্গীত, বিপ্লবীদের মন্ত্র। এরপরে 12 নম্বর প্রশ্ন দেখো, 19 শতকে জাতীয়তাবাদের বিকাশে ভারতমাতা চিত্রটির অবদান লেখো। উত্তর লিখবে 19 শতকে ভারতের জাতীয়তাবাদ বিকাশে শক্তিশালী প্রতীক হিসেবে মাতৃত্বের ধারণাকে ব্যবহার করেই সৃষ্টি হয়েছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা। তারপরে হেডিং দিয়ে লিখবে জাতীয়তাবাদের বিকাশে ভারতমাতা চিত্রটির অবদান। 1 নম্বর লিখবে ভারতীয় ঐতিহ্যের প্রকাশ। এই চিত্রটিতে ভারত মাতার হাতে রয়েছে ভারতীয় ঐতিহ্যের 4 উপাদান যা ভারতীয় জাতীয়তাবাদ সঞ্চারে বিশেষ ভূমিকা সঞ্চার করেছিল। 2 লিখবে মাতৃত্বের ধারণা ও জাতীয়তাবাদ। ভারত মাতা চিত্রের মাধ্যমে জাতীয়তাবাদকে মাতৃত্বের ধারণার সঙ্গে যুক্ত করা হয়েছিল, কারণ গৌরিক বসন পরিহিত 4 হাতযুক্ত ভারত মাতা ছিল মানবীয় ও দৈবী শক্তির বহিঃপ্রকাশ। 13টা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাস কীভাবে জাতীয়তাবাদের প্রসারে সাহায্য করেছিল। উত্তর হবে ইতিহাসের দৃষ্টিকোণ থেকে বলা যায় যে এই উপন্যাসটি নানাভাবে ভারতের জাতীয়তাবাদ সৃষ্টিতে সাহায্য করেছিল। তারপরে হেডিং দেবে জাতীয়তাবাদ প্রসারে গোরা উপন্যাসের ভূমিকা। প্রথম লিখবে জাতপাতের বিরোধিতা। জাতীয়তাবাদ ও দেশপ্রেমবোধ জাতপাতের গণ্ডিতে আবদ্ধ থাকতে পারে না। অসাম্প্রদায়িকতার আবহে পরের পাঠটা দেখে নাও। জাতীয়তাবাদের যে বীজ লুকিয়ে আছে তা এই উপন্যাসের মধ্য দিয়ে ব্যক্ত হয়েছে। 2 জাতীয়তাবাদী আবহ সৃষ্টি। প্রকৃত জাতীয়তাবাদ হিন্দু, মুসলিম, ব্রাহ্মণ, চণ্ডাল, ধনী দরিদ্র, ব্রাহ্ম ও অব্রাহ্মণের মিলনে গড়ে ওঠে, তাই এই উপন্যাস অবলম্বনে দেখানো হয়েছে। 3 ঐক্যের জয়গান। ভারত আত্মার চিরন্তন বাণী, ঐক্যের মূর্ছনা সেই ঝঙ্কার এখানে প্রতিধ্বনিত হয়ে ভারতীয় জাতীয়তাবাদের নিজস্ব রূপ হিসেবে প্রতিভাত হয়েছে। 14 নম্বর প্রশ্ন দেখো, মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী? অথবা মহারানীর ঘোষণাপত্র কী? তো হেডিং দিয়ে লিখবে মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য। 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর এলাহাবাদে এক দরবারের আয়োজন করে মহারানী ভিক্টোরিয়া ভাইসরয় লর্ড ক্যানিংয়ের দ্বারা ভারতীয়দের কাছে কোম্পানির ক্ষমতা হস্তান্তরণের কথা এক ঘোষণাপত্রের মাধ্যমে পেশ করেন। এই ঘটনাই মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। তারপর দেখো ভারতীয়দের বিভিন্ন সুযোগ সুবিধাদানের প্রতিশ্রুতিযুক্ত মহারানীর ঘোষণাপত্র ভারতীয়দের কাছে ম্যাগনা কার্টা হলেও তা ছিল বাস্তবে রাজনৈতিক ধাপ্পা, ভিন্ন কিছু ছিল না। 15টা হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। প্রতিষ্ঠাকাল 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়। এই সভার প্রথম সম্পাদক ছিলেন দুর্গাপ্রসাদ তর্ক পঞ্চানন। তারপরে তোমরা হেডিং দেবে বঙ্গভাষা প্রকাশিকা সভার লক্ষ্য। প্রথমত বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা করাই ছিল এই সভার প্রাথমিক লক্ষ্য। পরবর্তী পাঠটা বন্ধুরা দেখে নাও। তারপরে দ্বিতীয়ত বলে লিখবে পরবর্তীকালে এই সভা রাজনৈতিক সংস্থায় পরিণত হয়। এই সময় বঙ্গভাষা প্রকাশিকা সভার মূল লক্ষ্য ছিল ব্রিটিশদের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বা কার্যাবলী ভারতবাসীর কতটা হিত সাধন বা ক্ষতি করতে পারে তা পর্যালোচনা করা। তারপরে 16 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহের ব্যর্থতার 2টি কারণ উল্লেখ করো। মহাবিদ্রোহের ব্যর্থতার 2টি উল্লেখযোগ্য কারণ হলো বলে লিখবে, হেডিং দেবে দিয়ে 1 নম্বরে লিখবে যোগ্য সংগঠন ও পরিকল্পনার অভাব। বলে হেডিং দিয়ে লিখবে পরিকল্পনার অভাব, অর্থাৎ বিদ্রোহ সংগঠন ও প্রসার সাধনের জন্য বিদ্রোহীদের মধ্যে পরিকল্পনার অভাব ছিল। 2 করবে নেতাদের সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব। সিপাহী বা জনগণের কাছে বিদ্রোহী নেতারা কোনো সুনির্দিষ্ট লক্ষ্য তুলে ধরতে পারেনি।
এছাড়া এই বিদ্রোহ মূলত উত্তর ও মধ্য ভারতের দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে সীমাবদ্ধ ছিল। 17টা দেখো, ভারত সভার লক্ষ্যগুলি কী ছিল? ভারত সভা প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য কী ছিল? উপরে হেডিং দিয়ে তারপরে লিখবে ভারত সভার লক্ষ্যগুলি নিম্নলিখিত। 1 নম্বর, দেশে শক্তিশালী জনমত গঠন করা। 2, ভারতের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে একতা বোধ গড়ে তোলা। 3, হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলা। এবং 4, জনগণকে ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনে সামিল করা। 18 দাগ, টিকা লেখো নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। এর উত্তরটা একবার দেখে নাও। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন বলে হেডিং দেবে, দিয়ে লিখবে দেশাত্মবোধক বিভিন্ন নাটক মঞ্চস্থ করার মাধ্যমে ব্রিটিশ সরকারের অত্যাচারের নগ্ন চিত্র জনসমক্ষে তুলে ধরে ভারতীয়দের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাবের সঞ্চার করা হতো। সে কারণে সাম্রাজ্যবাদী শাসক লর্ড নর্থব্রুক 1876 খ্রিস্টাব্দের 14 মার্চ নাটকের কণ্ঠরোধ করার জন্য নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ করে। তারপরে দেখো আইনের মূল বক্তব্য বা উদ্দেশ্য। 1 নম্বরে লিখবে পুলিশ বা সরকারি কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোনো নাটক অভিনয় করা যাবে না। 2 অভিনয়ের পূর্বে নাটকের পাণ্ডুলিপি বা প্রতিলিপি পুলিশ বা সরকারি কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। 3 নাটকগুলি কোনোভাবেই যেন সরকারের ভাবমূর্তি বিনষ্ট না করে। এর পরবর্তী কোশ্চেন দেখো, টিকা লেখো দেশীয় ভাষা সংবাদপত্র আইন। তো দেশীয় ভাষা সংবাদপত্র, এইটা একটু বানানটা ভুল আছে, কাইন্ডলি একটু ঠিক করে নিও, ঠিক আছে? সংবাদপত্র আইন, এটা একটু ঠিক করে নিও প্লিজ। 19বিংশ শতকের দেশীয় ভাষা সংবাদপত্রগুলি সরকারি কর্মচারীদের ঘৃণ্য শোষণ ও সীমাহীন অত্যাচারের নগ্নরূপকে কঠোরভাবে সমালোচনা করতে থাকে। এই সমালোচনায় জনমনে ব্রিটিশ বিরোধী মনোভাব জাগরিত হওয়ায় সংবাদপত্রের কণ্ঠকে রোধ করার জন্য লর্ড লিটন 1878 খ্রিস্টাব্দে দেশীয় ভাষা সংবাদপত্র আইন প্রণয়ন করেন। তারপরে লিখবে আইনের মূল বক্তব্য। সরকারি অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মচারী সংবাদপত্রের প্রকাশনা করতে পারবে না। 2 রাজদ্রোহমূলক কোনো সংবাদ প্রকাশ করলে ছাপাখানা বাজেয়াপ্ত করা হবে। এরপরে 20 নম্বর প্রশ্ন দেখো, টিকা লেখো অস্ত্র আইন। তো এর উত্তরটা একটু দেখে নাও। অস্ত্র আইন বলে বন্ধুরা হেডিং দেবে উত্তর লিখে। এই আইনে বলা হয়, কোনো ভারতীয় বা অস্বেচ্ছায় ব্যক্তি সরকারের অনুমতি ব্যতীত কোনো আগ্নেয় অস্ত্র নিয়ে চলাফেরা করলে বা বাড়িতে মজুদ রাখলে তার দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এই আইন শুধুমাত্র ভারতীয়দের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই আইন কোনো স্বেচ্ছায় বা অ্যাংলো ইন্ডিয়ানরা এই আইনের আওতার বাইরে থাকবে। অস্ত্র আইনের উদ্দেশ্য ভারতীয় ব্রিটিশ সাম্রাজ্যকে অধিক সুরক্ষিত করা। 2, ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের আরও বিস্তার ঘটানো। এরপরে 21 নম্বর প্রশ্ন, জমিদার সভা কারা কবে প্রতিষ্ঠা করেন? এই সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? তো প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠানকাল বলে হেডিং দিয়ে লিখবে 1838 খ্রিস্টাব্দে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়। এই সভার প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর ও প্রসন্ন কুমার ঠাকুর। তারপরে দেখো জমিদার সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য। জমিদারদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা, বাংলা, বিহার, উড়িষ্যার জমিদার স্বার্থ রক্ষা করা ও জমিদারদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা। 2 নিষ্কর জমির বাজেয়াপ্তকরণ, জমি জমা সংক্রান্ত বিষয় এবং সরকার কর্তৃক নিষ্কর জমির বাজেয়াপ্তকরণ বিষয়ে আন্দোলন গড়ে তোলা। 22 নম্বর প্রশ্ন দেখো, বর্তমান ভারত কিভাবে জাতীয়তাবাদের প্রসারে সাহায্য করেছিল? হেডিং দেবে উপরে ভারতের জাতীয়তাবাদ বিকাশে বর্তমান ভারতের অবদান বলে। এর পরবর্তী কোশ্চেন পার্টটা একটু দেখে নাও, উত্তর পার্টটা। 1 নম্বর পয়েন্টে লিখবে নিম্নবর্গের মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রয়াস, ঠিক আছে? তারপরে এর আন্ডারে লিখবে বর্তমান ভারতের চতুর্বর্ণের মধ্যে সংঘাতের চিত্র তুলে ধরে ভারতের নিম্নবর্গের মানুষের ভবিষ্যৎ গুরুত্বকে তুলে ধরে তাদের সামাজিক অধিকার প্রতিষ্ঠার কথা তুলে ধরেন। তারপরে লিখবে দেশীয় সংস্কৃতির উপর গুরুত্ব আরোপ। স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যের অন্ধ অনুকরণের পরিবর্তে দেশজ সংস্কৃতির উপর ভিত্তি করে আত্মনির্ভরশীল হয়ে ওঠার পরামর্শ দেন। তারপরে 3 নম্বরে লিখবে দেশ মাতৃকার জন্য আত্মত্যাগ। স্বামী বিবেকানন্দ ভারতবাসীকে জন্ম থেকেই মায়ের অর্থাৎ দেশ মাতৃকার জন্য আত্মত্যাগের পরামর্শ দান করে ভারতবাসীকে স্বাধীনতা সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান। এভাবে তিনি দরিদ্র অজ্ঞ মানুষের জাগরণ ও গুরুত্ব দান করে স্বদেশবাসীকে স্বদেশ মন্ত্রে দীক্ষিত করেন। তারপরের কোশ্চেন দেখো, বন্দে মাতরম সঙ্গীত বিখ্যাত কেন? তো হেডিং দেবে বন্দে মাতরম সঙ্গীত বিখ্যাত হওয়ার কারণ বলে।
প্রথমে লিখবে দেশমাতার বন্দনা গীত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1875 খ্রিস্টাব্দে বন্দে মাতরম সঙ্গীতটি দেশমাতার বন্দনা গীত রূপে রচনা করেন এবং পরবর্তীকালে তা আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত হয়। দ্বিতীয়ত পয়েন্ট লিখবে দেশ বন্দনার মন্ত্র। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাসের সন্তান দলের দেশ বন্দনার মন্ত্র ছিল বন্দে মাতরম সঙ্গীত, যা পরবর্তীকালে ভারতের স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবীদের অভয় মন্ত্রে পরিণত হয়। 3 নম্বরটা দেখো, দেশাত্মবোধক সঙ্গীত রূপে আত্মপ্রকাশ। বন্দে মাতরম গানটি স্বাধীন ভারতে জাতীয় সঙ্গীতের মর্যাদা লাভ করেছে এবং দেশাত্মবোধক সঙ্গীত রূপে আত্মপ্রকাশ করেছে। এর পরবর্তী কোশ্চেনটা বন্ধুরা দেখে নাও। 24 নম্বর প্রশ্ন, নানা সাহেব বিখ্যাত কেন? তো এখানে উপর হেডিং দেবে নানা সাহেব বিখ্যাত হওয়ার কারণ। 1 নম্বর, পেশোয়া পদের উত্তরাধিকারী। তিনি ছিলেন মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর দত্তক পুত্র মারাঠা ও পেশোয়া পদের উত্তরাধিকারী। তারপরেরটা হেডিং দিয়ে লিখবে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন। লর্ড ডালহৌসির সত্যবিলোপ আইন দ্বারা নানা সাহেবের প্রাপ্য রাজন্য ভাতা বাতিল করা হলে তিনি ইংরেজ বিরোধী হয়ে ওঠেন এবং সিপাহী বিদ্রোহ শুরু হলে কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন। 25 নম্বর প্রশ্ন দেখো, ঝাঁসির রানী বিখ্যাত কেন? তো উপর হেডিং দিয়ে লিখবে ঝাঁসির রানী বিখ্যাত হওয়ার কারণ। 1 নম্বর লিখবে কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ। ঝাঁসি রাজ্য কোম্পানির অধিগ্রহণ করার প্রতিবাদে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ সিপাহী বিদ্রোহে ঝাঁপিয়ে পড়েন। 2 নম্বর প্রশ্ন, বীরাঙ্গনার পরিচয়। লক্ষ্মীবাঈ একজন নারী হওয়া সত্ত্বেও এখানে ঠিক করে নেবে, লক্ষ্মীবাঈ হবে, ঠিক আছে। এটা একজন নারী হওয়া সত্ত্বেও তিনি মহাবিদ্রোহের মহাযুদ্ধে পুরুষের বেশে যুদ্ধ করে নিজের বীরাঙ্গনার পরিচয় দিয়েছেন। 3 বীরচিত্রে মৃত্যুবরণ। যুদ্ধে ইংরেজ শক্তির বিরুদ্ধে অসম সাহস ও বীরত্ব সহিত ইংরেজ শক্তির বিরুদ্ধে বীরাক্রমে যেভাবে তিনি যুদ্ধ পরিচালনা করেছিলেন সেই কারণে ইতিহাসে তিনি চিরস্মরণীয়। 26 নম্বর প্রশ্ন, মঙ্গল পাণ্ডে স্মরণীয় কেন? তো মঙ্গল পাণ্ডে স্মরণীয় হওয়ার কারণে যেটা লিখবে একটু দেখে নাও। উত্তরপ্রদেশের বালিয়া জেলায় জন্মগ্রহণকারী মঙ্গল পাণ্ডে ছিলেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 34 নম্বর বেঙ্গল আর্মির একজন দেশীয় সিপাহী। দ্বিতীয়ত, গরু ও শূকরের চর্বি মিশ্রিত এনফিল্ড রাইফেলের টোটা ব্যবহারের বিরুদ্ধে মঙ্গল পাণ্ডে বিদ্রোহ ঘোষণা করেন। তারপর হচ্ছে লেফটেন্যান্ট বোককে আক্রমণ করেন এবং শেষ পর্যন্ত ফাঁসিতে মৃত্যুবরণ করেন। তৃতীয়ত লিখবে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহের খবর অন্যান্য সামরিক ছাউনিতে ছড়িয়ে পড়লে উত্তর ভারতে সিপাহী বিদ্রোহের সূচনা হয়। তার পরবর্তী কোশ্চেন দেখো, তাঁতিয়া তোপি বিখ্যাত হওয়ার কারণ কী? তো তাঁতিয়া তোপি বিখ্যাত হওয়ার কারণগুলো হেডিং দিয়ে লিখবে 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের দক্ষ সেনাপতি ছিলেন নানা সাহেবের অনুচর রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তোপি। ইতিহাসে তিনি তাঁতিয়া তোপি নামে পরিচিত। 1859 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি মধ্যপ্রদেশের জঙ্গলে আশ্রয় নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মারাত্মক গেরিলা যুদ্ধ চালিয়ে যান। তাঁর অপূর্ব রণকৌশল ইংল্যান্ডের পত্রপত্রিকায় প্রশংসিত হয়, যা ইংরেজ সরকারকে উদ্বিগ্ন করে তোলে। 1859 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল তার প্রাণদণ্ড হয়। 28 নম্বর প্রশ্ন দেখো, বেগম হজরত মহল বিখ্যাত কেন? বেগম হজরত মহল বিখ্যাত হওয়ার কারণগুলো হেডিং দিয়ে লিখবে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে যে সকল নেতা নেত্রী বিশেষ কৃতিত্বের পরিচয় দান করেছেন, অযোধ্যার বেগম হজরত মহল তাদের মধ্যে অন্যতম। তিনি তার নাবালক পুত্র বীরজিস কাদিরকে সিংহাসনে স্থাপন করে নিজেই বিদ্রোহ পরিচালনা করেন। তাঁর দেশপ্রেম, বীরত্ব, রণকৌশল তাকে চিরস্মরণীয় করে রেখেছে। এর পরবর্তী কোশ্চেনগুলো বন্ধুরা একবার দেখে নাও। 29 নম্বর কোশ্চেন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহকে মহাবিদ্রোহ বলা হয় কেন? তো 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহকে মহাবিদ্রোহ বলার কারণগুলো হেডিং দিয়ে লিখবে। প্রথমত, সিপাহী বিদ্রোহ হিসেবে শুরু হলেও শেষ পর্যন্ত তা গণবিদ্রোহে পরিণত হয় এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বিদ্রোহে ঝাঁপিয়ে পড়ে। দ্বিতীয়ত, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হয়েছিল। তৃতীয়ত, এই বিদ্রোহের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির নাম হলো মিরাট, লখনৌ, কানপুর, ঝাঁসি, আজমগড়, দিল্লি, জলন্ধর প্রভৃতি। এরপরে 30 নম্বর লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টারের অর্থাৎ 4th অধ্যায়ের, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের অবদান লেখো। উত্তরটা বানান ভুল আছে, একটু ঠিক করে নেবে। নিয়ে লিখবে 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের অবদান।
স্বদেশ ভাবনার সঞ্চার। তিনি প্রবাসী ও মডার্ন রিভিউ পত্রিকা এবং বিরূপ বজ্র, অদ্ভুত লোক, নবহুল্লোড় প্রভৃতি গ্রন্থে অঙ্কিত অনেক ব্যঙ্গচিত্রের মাধ্যমে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেন ও স্বদেশ ভাবনার সঞ্চার ঘটান। তারপরে কুসংস্কার দূরীকরণে ব্যঙ্গচিত্র। প্রচলিত সমাজে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কুসংস্কারের বিরুদ্ধে ব্যঙ্গচিত্র অঙ্কন করে সমাজের জাতীয়তাবোধের বিকাশে সাহায্য করেছিলেন। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ চতুর্থ অধ্যায় অর্থাৎ ক্লাস 10-এর সেকেন্ড ইউনিটের ইতিহাসে চতুর্থ অধ্যায়ের সেরা 30টি 2 নম্বর প্রশ্নের উত্তর। তো বন্ধুরা আমি আরও একবার বলি, যদি তোমরা 4 মার্কস, 8 মার্কস, এমসিকিউ, এসিকিউ 2 মার্কস নিতে চাও, অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করবে। কী করে তোমরা পাবে আমি তোমাদেরকে ডেফিনেটলি বলে দেবো। তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না, আজকের ভিডিও এখানেই শেষ করব। তো ভিডিও শেষ করার আগে সকলকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।